মৃন্ময়ী, একবার এদিকে আয় তো, আমার শাড়ির কুঁচিটা একটু ঠিক করে দিয়ে যা। মৃন্ময়ী রান্নাঘরে কাজ করছিল। মামাতো দিদির ডাকে পড়িমড়ি করে ছুটে এলো ঘরে। দিদি এখনই স্কুলে বেরোবে, সময় মতো না গেলে দিদি খুব রেগে যাবে। দিদির ঘরের সামনে এসে বলল, এই তো দিদি, এখনই করে দিচ্ছি। ওর মামাতো দিদি রমিতা বলল, সে তো করেই দিবি জানি, কিন্তু এত দেরি হলো কেন তোর আসতে? মৃন্ময়ী দিদির শাড়ির কুঁচি ঠিক করতে করতে বলল, ওই যে তুমি স্কুলে যাবার আগে খেয়ে যাবে, তাই বড় মামি বলল তোমার জন্য 2 পিস মাছ যেন আগে রান্না করে দিই। তাই করছিলাম গো দিদি, সেজন্য একটু দেরি হয়ে গেল। রমিতা সব শুনে বলল, কৃতার্থ করেছ আমাকে মাছ রান্না করে দিয়ে। এদিকে আমার দেরি হলে খাবার সময়টা কখন পাবো শুনি? মৃন্ময়ী মুখটা কাঁচুমাচু করে বলল, ভুল হয়ে গেছে গো দিদি, আর হবে না এরকম। মুখে কথাগুলো বললেও মনে মনে ভাবে, বলে তো দিল সে দিদিকে যে আর হবে না এরকম, কিন্তু এত কাজ সামলাতে সামলাতেই তো ও হিমশিম খেয়ে যায় সকাল থেকে বাড়িতে। এটা মৃন্ময়ীর মামার বাড়ি। 3 মামার সংসারে সে আর তার মা তো বাড়তি দুজনই, কিন্তু ওরাই বা কী করবে? ওরা তো নিরুপায়। বাবা মারা যাবার পর ওর আর ওর মায়ের আশ্রয় এই মামার বাড়িতে, ছোট দাদুর বাড়িতেই হয়েছিল। ছোট দাদু যদিও ওদের নিজের দাদু না, কিন্তু মৃন্ময়ীর মাকে তো এই ছোট দাদু আর দিদাই মানুষ করেছিল, আশ্রয়ও দিয়েছিল, বিয়ে থাও দিয়েছিল তথাকথিত সুপাত্র দেখে। যদিও বাপ মা মরা মেয়ের জন্য ছোট কারখানায় কাজ করা ছেলেও সুপাত্রই হলো। বিয়ে থা দিয়ে দিলেও মায়ের ভাগ্য বিধাতা যেখানে মায়ের প্রতি অসন্তুষ্ট, সেখানে ছোট দাদু আর দিদাই বা কী করবে? 3 বছরের মাথায় মৃন্ময়ীকে কোলে নিয়ে ওর চিরদুঃখী মা আবার সেই পুরনো আশ্রয়েই ফিরে এলো। কারখানায় কাজ করতে করতে অ্যাক্সিডেন্টে মৃন্ময়ীর বাবা মারা গেল। তখন তো দাদু আর দিদাও বেঁচে ছিল। তখন আর মৃন্ময়ীর কত বয়স হবে? এই বড় জোর 2 বছর। সেই থেকেই ওদের মা আর মেয়েকে আশ্রয় দিয়েছিল ছোট দাদু। দুজনে দায়িত্ব নেওয়াও তো এই যুগে চারটিখানি কথা নয়। ধীরে ধীরে মৃন্ময়ী বড় হয়ে উঠতে লাগলো মামার বাড়িতে। অবশ্য সবার ভালোবাসায় সে বড় হয়ে ওঠেনি, বরং বলা যায় অনাদর আর অবহেলায় সে বেড়ে উঠেছিল ধীরে ধীরে। ওর থেকে একটু বড় ওর মামাতো 2 দিদি যখন ভালো স্কুলে পড়তে যেত, ছোট্ট মৃন্ময়ী তখন দিদির স্কুলের ব্যাগ, দিদিদের টিফিন সব গুছিয়ে দিত। ওর খুব ইচ্ছে করত ওর দিদিদের মতো স্কুল ড্রেস, জুতো, মোজা পরে টিফিন নিয়ে স্কুলে যাবে। একবার রাত্রেবেলা মাকে বলেও ছিল কথাটা, কিন্তু মা বলেছিল, চুপ কর মা, এরা আমাদের থাকবার জন্য আশ্রয় দিয়েছে, 2 বেলা 2 মুঠো খেতে দিচ্ছে, এই অনেক, এর বেশি কিছু আমি চাইতে পারবো না আর। এমনিতেই তোর বাবা চলে যেতেই আমাদের তোর বাবার বাড়ির আশ্রয়ে চলে গেছে। এখন এদের ওপর বেশি চাপ দিলে এরাও যদি আশ্রয় না দেয়, তাহলে কোথায় যাব বলতো তোকে নিয়ে? তার থেকে এই ভালো, এদের ভাই ফরমায়েশ খেটে দেব দুজনে, আর এরা তার বদলে দুজনের খাওয়া, থাকা, পড়া সব দায়িত্ব নেবে। এর বেশি কিছু চাস না মৃন্ময়ী? না, মায়ের সেদিনের বলার পর থেকে ছোট্ট মৃন্ময়ী আর কখনো বলেনি স্কুলে ভর্তি হবার কথা। তবে দিদিদের একটা পুরনো খাতা আর পেন সে পেয়েছিল একবার, তাতেই মায়ের কাছ থেকে ওর অক্ষর জ্ঞান হয়েছিল, ওই নাম সই করতে পারার মতো। আরও একটা শখ ছিল ওর, একটু জ্ঞান হতেই
মায়ের মতোই কাপড়ে এমব্রয়ডারি করতে চাইতো। তারপর তো কতগুলো বছর কেটে গেল। দিদা দাদু মারা গেল। মায়ের হঠাৎই শরীর ভেঙে গেল দীর্ঘদিনের শরীরের উপর অনিয়ম করার জন্য, অক্লান্ত পরিশ্রম করার জন্য, আর ঠিকমতো পুষ্টিকর খাবার না খাওয়ার জন্য। দুর্বল শরীর নিয়ে মা আর সেভাবে চলাফেরা করতে পারত না। তারপর থেকেই সংসারের সব কাজের দায়িত্ব মৃন্ময়ীর উপরই। শুরুতে শুধুমাত্র ফাই ফরমাইশ খাটলেও এখন তো রান্নাবান্না করা থেকে সংসারের খুঁটিনাটি যাবতীয় সব মৃন্ময়ীকেই সামলাতে হয়। মৃন্ময়ী যেদিন থেকে সংসারের যাবতীয় কাজকর্ম সামলায়, বাড়িতে সকলেরই কেমন যেন একটা গা ছাড়া ভাব সংসারের কাজকর্মের প্রতি। বড় মামির হাই প্রেশার, তাই সে রান্নাঘরে ঢোকে না। শুধুমাত্র তার মেয়ে চাকরি করতে যাবার আগে যখন খেতে নামে, তখনই শুধুমাত্র মৃন্ময়ী ঠিকমতো খাবার দিচ্ছে কিনা তা দেখবার জন্য বড় মামি ঢোকে রান্নাঘরে। আর মেজ মামির তো শুরু থেকেই গা ছাড়া ভাব সংসারের কাজে। সে বড় লোকের মেয়ে, তার নাকি অভ্যেস নেই কাজ করার। বাকি রইল ছোট মামি, সে তো ননির পুতুল, সংসারের কাজ করতে পারবে না। ছোট মামা যখন কথাগুলো বলছিল, তখন সবাই টেবিলে রাতের খাবার খাচ্ছিল, আর মৃন্ময়ী সবাইকে পরিবেশন করছিল। সবাই তখন একসাথে বলে উঠল, না না না, কাজের লোক কি হবে ঠাকুরপো, আমাদের মৃন্ময়ী তো আছেই, ও তো আমাদের দশভুজা। খাবার দিতে দিতে মৃন্ময়ী মনে মনে ভাবল, এটা কি এরা আমার প্রশংসা করছে, নাকি যাতে আরও বেশি করে এদের সংসারের জন্য খাটতে পারি তার জন্য উৎসাহ দিচ্ছে, কে জানে। সেই থেকে আজ পর্যন্ত মৃন্ময়ীর যেন রেহাই নেই এ সংসার থেকে। বাড়ির কাজের লোক, রান্নার লোক, দুজনেরই কাজই ও একা করে। শুরুতে সামলাতে পারত না। মা যতদিন সুস্থ ছিল, মা ওকে আগলে আগলে রাখত। সব কাজ মা নিজেই করত। ছোট্ট মৃন্ময়ী তখন মায়ের পায়ে পায়ে ঘুরে বেড়াত। কখনো কলতলায় মায়ের সঙ্গে এঁটো বাসন নিয়ে পৌঁছে যেত, কখনো বা মা রান্নার জন্য আনাজপাতি কাটতে বসলে মটরশুঁটির খোলা ছাড়িয়ে দিত কচি কচি হাতে। মা তখন অত কষ্টের মাঝেও ওর মুখের দিকে তাকিয়ে মমতার হাসি হেসে ওকে আদর করে বলতো, পাকা গিন্নি আমার। দুপুরবেলা এই সময়টুকু মৃন্ময়ীর নিজস্ব। এই সময় নিজের জন্য ছাদের চিলেকোঠার বরাদ্দ ঘরটিতে ও নিজের সঙ্গে কিছুটা সময় কাটায়। ওর একটা ছোট পুরানো স্যুটকেস আছে। মৃন্ময়ী রোজ দুপুরে ওই স্যুটকেস খুলে বসে। আজও স্যুটকেসটা খুলে ওর ভেতর থেকে একটা সাদা কাপড়ের টেবিল ক্লথ বের করল। কাপড়ের চারধারে অপরূপ কারুকার্য করা হাতের কাজ, যেন মনে হচ্ছে কেউ বসিয়ে দিয়েছে কাপড়ের ওপরে ছোট্ট ছোট্ট গোলাপের ফুল আর ডালপালাগুলোকে। রোজ মৃন্ময়ীর এই সময়টা পার হয়ে যায় নিজের হাতের কাজ করতে করতে। কত রকমের সুন্দর সুন্দর কাজ করা বালিশের কভার, টেবিলের কভার করেছে ও। এ বাড়ি থেকে সে অর্থ কখনো কোনো পয়সা পায়নি। চারবেলা খেতে দেয় ওদের, জামা কাপড় দেয় পুরানো নতুন সব রকমই। তাই আলাদা করে পয়সা আর কেনই বা দেবে ওকে। শুধু বাড়িতে কেউ এলে যাবার সময় ওর হাতে কিছু দিয়ে গেলে ও সেই পয়সা দিয়েই নিজের সেলাইয়ের জিনিসপত্র কিনে আনে সামনের দোকান থেকে। এই একটাই তো শখ আছে ওর। ওর হাতের অপরূপ কারুকার্যে যেন কাপড়টা প্রাণ পেয়ে যায়। আরও একটা হাতের কাজ মৃন্ময়ীর বড় প্রিয়, মাটির প্রতিমা আর বিভিন্ন ধরনের পুতুল তৈরি করা। মামার বাড়ির পাশের ঠাকুর দালানে অবতার দাদু
খড় আর বাঁশ দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করত। তারপর সেই কাঠামোয় মাটির প্রলেপ দিয়ে দিয়ে তাকে পুরু করে সেই কাঠামোকে প্রতিমার রূপ দেওয়া খুব সহজ ব্যাপার ছিল না। শুরু থেকে শেষ পর্যন্ত মৃন্ময়ী খুব মনোযোগ সহকারে দেখত। ওর সবথেকে ভালো লাগতো দেবীর চক্ষুদান করাটা। কি সাবলীল অথচ দক্ষতার সঙ্গে দেবীর চোখ আঁকত অবতার দাদু। যেন মাটির প্রতিমায় প্রাণের সঞ্চার ঘটত। অবতার দাদুর কাছে মৃন্ময়ী শিখেছে কি করে মাটির তালকে ঠেসে ঠেসে সেটাকে প্রতিমা বানাবার জন্য উপযুক্ত করতে হয়। তারপর সেই মাটিকে নিজের মনের মাধুরী মিশিয়ে কিভাবে প্রতিমা তৈরি করতে হয়। ধীরে ধীরে মৃন্ময়ী পুরোটাই শিখে গিয়েছিল। আর মামার বাড়ির পাশের ঠাকুর দালানে তো সারা বছরই কোনো না কোনো পুজোর জন্য প্রতিমা নির্মাণের কাজ চলতই। ঘরের কাজে মাকে সাহায্য করে মৃন্ময়ী দৌড়ে চলে আসতো ঠাকুর দালানে। এক নিষ্ঠ মনে তারপর শিখত মৃন্ময়ী ঠাকুর তৈরির যাবতীয় কাজ। সারাদিন ঘরের কাজের পর দুপুরে নিজের আর মায়ের খাবারটা নিয়ে চলে আসতো মৃন্ময়ী নিজেদের চিলেকোঠার ঘরটাতে। এ বাড়িতে আসা ইস্ত এখানেই ওদের আশ্রয়। আজ মৃন্ময়ী একটু কচু শাক রান্না করেছিল। পাশের বাড়ির কাকিমা দিয়ে গিয়েছিল গতকাল। বড় মামি বলেছিল ফেলে দিতে, কেউ নাকি খায় না ইলিশ মাছের মাথা ছাড়া কচু শাক রান্না করলে। কিন্তু মৃন্ময়ী জানে ওর মা কচু শাক খেতে বড় ভালোবাসে। তাই আজ অল্প করে নারকেল দিয়ে খানিকটা কচু শাক নিরামিষেই রান্না করেছেও। একা হাতে কেটে বেটে রান্না করে কচু শাকটা ছোট বাটিতে করে রান্নাঘরের এক পাশে রেখে দিয়েছিল মায়ের জন্য। বড়দি স্কুলে যাবার সময় বড় মামি বোধহয় দেখেছিল মৃন্ময়ী কচু শাকটা কেটে রেখেছে। সবাই যখন খেতে বসেছিল বড় মামি মৃন্ময়ীকে বলল, কচু শাকটা তো কাউকেই দিচ্ছিস না মৃন্ময়ী, ওটা কার জন্যে রান্না করেছিস, নিজের জন্যে? কথাটা শুনে খেতে দিতে দিতে মৃন্ময়ীর চোখ ফেটে জল বেরিয়ে এলো। মনে মনে ভাবল, এই তো বড় মামি বলছিল কাল ইলিশ মাছের মাথা ছাড়া কচু শাক রান্না করলে নাকি কেউ খায় না এ বাড়িতে। সে তো নিরামিষে রান্না করেছে কচু শাকটা, আর অল্প করেই করেছে তার মায়ের জন্য, তাই দেয়নি কাউকে। বড় মামির কথায় চোখ ভর্তি জল নিয়ে কচু শাকের ছোট্ট বাটিটা এনে ওর থেকে অল্প করে করে সবাইকে দিল। আশ্চর্যের ব্যাপার, ইলিশ মাছের মাথা ছাড়া রান্না হলেও কেউই কিন্তু না করল না খাবার সময়। আগে জানলে বেশি করেই করত। সবাইকে দেবার পর এক ছিটে বাটিতে পড়ে রইল। এটুকু সে মায়ের জন্য রাখবে। মাকে আস্তে আস্তে উঠিয়ে বসালো মৃন্ময়ী। তারপর কচু শাক দিয়ে অল্প অল্প করে ভাত মেখে খাইয়ে দিতে লাগলো ও মাকে। কচু শাকটা খেয়ে কি আনন্দ মায়ের! একটা অদ্ভুত পরিতৃপ্তিতে মায়ের মুখটা ভরে উঠল। তারপর মৃন্ময়ীকে আস্তে আস্তে বলল, কচু শাক রান্না করেছিস আজ? কতদিন পর খেলাম। মায়ের মুখে খুশির ছোঁয়া দেখে মৃন্ময়ীর চোখটা জলে ভরে গেল। ও বলল, হ্যাঁ মা, তোমার জন্য করেছিলাম আজ। সন্তানের মুখে খুশির ছাপ দেখলে যেমন মা বাবার হৃদয় খুশিতে ভরে যায়, ঠিক তেমনি মা বাবাকে খুশি হতে দেখলেও সন্তানের হৃদয় এক অদ্ভুত পরিতৃপ্তির আনন্দে ভরে ওঠে। মায়ের রুগ্ন মুখে এক টুকরো হাসি দেখে মৃন্ময়ীর অন্তরটা ভরে গেল। মাকে খাইয়ে দিয়ে আস্তে আস্তে শুইয়ে দিল মৃন্ময়ী। কতদিন থেকে ভাবছে ও মাকে একটা ভালো ডাক্তার দেখিয়ে নিয়ে আসবে, কিন্তু কে দেখাবে আর কাকেই বা বলবে? ও সবাই যে যার কাজেই ব্যস্ত।
আর তাছাড়া এমনিতেই তো ওরা দুজন ওদের কাছে বাড়তি বোঝার মতো। কে আর চাইবে এই অতিরিক্ত খরচ বহন করতে? সেদিন সকালে মৃন্ময়ী যখন রান্নাঘরে চরকির মতো ঘুরছে, এক হাতে জলখাবার, বড়দির স্কুলের খাবার দেওয়া সব করছে, ঠিক তখনই বড় মামি এসে বলল, কাল তো দিদির হবু শ্বশুরবাড়ির লোকজন এখানে দুপুরে আর রাত্রির খাবার খাবে মৃন্ময়ী। ওদের নেমন্তন্ন করেছি আমি কাল, আর সেই সুযোগে বিয়ের একটা দিনক্ষণও ঠিক হয়ে যাবে একেবারে। কি রান্না বান্না করবি সব ভেবে রাখিস মৃন্ময়ী। মৃন্ময়ী তো এটাই বুঝতে পারছে না, এতগুলো লোকের দুবেলার খাবার, চা, জল খাবার সে একা হাতে কি করে করবে। সে এটাও ভালো করেই জানে যে তাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসবে না এ বাড়িতে। বড় মামি মৃন্ময়ীকে চুপ করে থাকতে দেখে বলল, কি রে, চুপ করে আছিস যে? কি রান্না করবি বল। মৃন্ময়ী বলল, আসলে একা হাতে এতগুলো লোকের রান্না করতে পারবো তো মামি, তাই ভাবছি। শুনে বড় মামির সে কি হাসি। বলল, এমন করছিস যেন 50 জন লোক আসছে, খুব পারবি এই কজনের রান্না করতে। মৃন্ময়ী মনে মনে ভাবল, এ বাড়িতে বড় মামারা 3 জন, মেজ মামারা 4 জন, আর ছোট মামারা 2 জন, সে নিজে আর তার মা, সব মিলিয়ে 11 জন, আর বড়দির শ্বশুরবাড়ির 10 জন। মোট 21 জনের রান্নাটাও তো খুব কম না। চাইলে বড় মামি বাইরে থেকে কিছু খাবার বলে দিতেও পারত। এ বাড়িতে তো কতবার এরকম সন্ধেবেলার জল খাবার বা কারোর যদি রাতে বিরিয়ানি খাবার ইচ্ছা হয় তো বাইরে থেকে আনা হয়। যদিও তা সত্ত্বেও মৃন্ময়ীর কাজ একটুও কম হয় না। যাই হোক, বড় মামি চায় মৃন্ময়ী পুরোটাই সামলাক। রাতে নিজের ঘরে গিয়ে হাতের কাজ করতে করতে নিজের মধ্যে ডুবে গিয়েছিল মৃন্ময়ী। হঠাৎই বড় মামির ডাকে চমকে ওঠেও। এ সময় এখানে এভাবে বড় মামিকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে মৃন্ময়ী বলে, কি হলো মামি, কিছু চাই তোমার? আমাকে ডাকলে না কেন নিচে? বড় মামি হেসে বলল, কেন রে, আমার এখানে আসা বারণ নাকি? এলাম তোর মাকে দেখতে। বড় মামির এহেন কথাবার্তায় মৃন্ময়ী একটু অবাকই হলো। কই, এর আগে কখনো তো বড় মামি মাকে দেখতে আসেনি। মৃন্ময়ী মুখে কিছু না বললেও এটা ভালো করেই বুঝতে পেরেছিল যে বড় মামির এই ঘরে এত রাত্রিতে আসার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, আর সেটা যে কি তা কিছুক্ষণের মধ্যে মৃন্ময়ী বুঝতেও পারল। বড় মামি যখন মৃন্ময়ীকে বলল ওর হাতের বানানো কিছু জিনিস বড় মামিকে দেখাতে, মৃন্ময়ী নিজের সুটকেসে সযত্নে রেখে দেওয়া সব হাতের কাজ করা জিনিস বড় মামিকে দেখালো। ওর মধ্যে থেকে বেশ কয়েকটা বড় মামি একটা ব্যাগে ভরে নিজের ঘরে নিয়ে যাবে বলল। মৃন্ময়ীর খুব কষ্ট হচ্ছিল ওগুলো হাতছাড়া করতে, কিন্তু ও অসহায়। বড় মামিকে মুখের উপর না কিভাবে বলবে ও? আসলে মৃন্ময়ীর কষ্টের কারণ এই প্রত্যেকটি জিনিস ও পরম যত্নে ধৈর্য ধরে সৃষ্টি করেছে। ওর এই প্রত্যেকটি শিল্পকর্ম ওর কাছে ওর সন্তানের মতো। পরদিন তো সকাল থেকেই মৃন্ময়ীর নিঃশ্বাস ফেলবার সময়ই নেই। দুপুরে ভাতের সঙ্গে 3 রকমের ভাজা, মাছের 3টে পদ, কষা মাংস, চাটনি, পায়েস সবই নিজের হাতে রান্না করেছে। বড়দির শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো। বড়দি আজ একটা গোলাপি রঙের শাড়ি পরেছে আর নীল রঙের ব্লাউজ। কি সুন্দর দেখতে লাগছিল বড়দিকে আজ। মৃন্ময়ী তো বড়দিকে শাড়ি পরতেও সাহায্য করেছিল। তখন অবশ্য বড় মামি একটু রান্নাঘরে গিয়ে পায়েসটা নেড়ে দিচ্ছিল যাতে পুড়ে না যায়। বড়দি অবশ্য মৃন্ময়ীকেও নিজের একটা পুরনো সবুজ রঙের তাঁতের শাড়ি পরতে দিয়েছিল। মৃন্ময়ীর দুধে আলতা রঙে
খুব সুন্দর মানিয়েছে শাড়িটা। বড়দি বলেছে রান্নাবান্না হয়ে গেলে যেন মৃন্ময়ী শাড়িটা পরে নেয়, বড়দির শ্বশুরবাড়ির লোকজন আসবার আগেই। মৃন্ময়ী তাই রান্না বান্না সেরে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে শাড়িটা পরে নেয়। তারপর নিজের মনে ছোট্ট আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা আলগা খোঁপা করে নিল আর কপালে একটা ছোট্ট টিপ পরল। মৃন্ময়ী দেখল মা ওর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে। তারপর বলল, কি সুন্দর লাগছে মা তোকে, এত রূপ তোর, অথচ সংসারের কাজ করতে করতে তো সারা দিন চলে যায় মা। তোর এই রূপের কদর তোর মা এ জন্মে মনে হয় আর করতে পারবে না। না লেখাপড়া শেখাতে পারলাম তোকে, আর নাই একটা ভালো বিয়ে দিতে পারলাম। কথাগুলো বলে মা গভীর দীর্ঘশ্বাস ফেলল। মৃন্ময়ী মাকে জড়িয়ে ধরে বলল, আমার তোমাকে ছেড়ে কোথাও যাওয়ার নেই মা। সব মেয়ের কি বিয়ে হয় নাকি? কত মেয়ে তো বিয়ে না করেও থাকে, আমিও থাকব। মা আবার বলল, তারা হয়তো লেখাপড়া শিখে ভালো কাজকর্ম করে, চাকরি করে, তোর মতো পরের সংসারে কাজ করে না মৃন্ময়ী। মৃন্ময়ী এবার মাকে জড়িয়ে বলল, এত ভেবো না মা, আমি ভালো আছি এখানে। তুমি এবার বিশ্রাম করো মা, আমি নিচে যাই, অনেক কাজ আছে। মৃন্ময়ী তাড়াতাড়ি নেমে রান্নাঘরে ঢুকল। ঢুকতেই বড় মামি আর চোখে মেজো মামিকে ইশারা করে ওকে দেখালো। তারপর বড় মামি বলল, বাবা মৃন্ময়ী, তুই আজ এত সাজগুজ করেছিস কেন? পাকা কথা তো তোর দিদির বিয়ে ঠিক হবে। মৃন্ময়ী শুনে বলল, না গো মামি, কোথায় আর সেজেছি। ওই বড়দি তো একটা তাঁতের শাড়ি দিয়ে বলল, মৃন্ময়ী আজ তুই এটা পরিস, সেজন্যই পরলাম গো মামি শাড়িটা। বড় মামি আর মেজো মামি দুজনেই একসাথে বলে উঠল, ঠিক আছে ঠিক আছে, অত অজুহাত না দেখিয়ে রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি চা জলখাবারের ব্যবস্থা কর দেখি, ওরা এসে গেছে কখন। মৃন্ময়ী তাড়াতাড়ি সকলের খাবার সাজিয়ে দিল। তারপর ট্রেতে সাজিয়ে হলঘরের দিকে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। সঙ্গে সঙ্গেই বড় মামি বলে উঠল, তুই শুধু নিয়ে চল, ওখানে তোর বড়দি সবাইকে দিয়ে দেবে। মৃন্ময়ী ঘাড় নাড়ল। হলঘরে মৃন্ময়ীর পেছন পেছন বড় মামি আর মেজো মামিও গেল। ছোট মামি, বড়দি, মামারা সবাই তো ওখানেই ছিল। বড় মামি বড়দিকে ইশারা করে বলল খাবারগুলো ধরে দিতে মৃন্ময়ীর হাত থেকে নিয়ে। বড়দি সবাইকে ধরে দিতেই লাগলো খাবারগুলো। বড়দির বর সুমিত্রা কি সুন্দর দেখতে। মৃন্ময়ী মনে মনে ভাবল দুজনকে খুব সুন্দর মানাবে। মৃন্ময়ী খাবারগুলো দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াচ্ছিল। হঠাৎই সুমিত্রাদের বাড়ির কোনো এক মহিলা মৃন্ময়ীকে দেখে বললেন, বাহ, ভারী মিষ্টি দেখতে তো মেয়েটিকে। কে হয় আপনাদের? কি নাম তোমার? মৃন্ময়ী কথার উত্তর দেওয়ার আগেই বড় মামি বলে উঠল, ও আমাদের বাড়িতে থাকে, ওর নাম মৃন্ময়ী। ভদ্রমহিলা আবার বললেন, সত্যি মৃন্ময়ীর মতোই দেখতে, কি সুন্দর প্রতিমার মতো মুখশ্রী। এবার মেজো মামি কথা ঘোরানোর জন্য বলল, আপনারা মিষ্টিটা খেতে শুরু করুন। মৃন্ময়ী, যা চা করে নিয়ে আয়। মৃন্ময়ী রান্নাঘরে গেল চা বানাতে। কিছুক্ষণের মধ্যেই চা নিয়ে যখন এলো, তখন মৃন্ময়ী দেখল বড় মামি ওর সব হাতের কাজ বড়দির হাতের কাজ বলে ওদের দেখাচ্ছে। এবার আর মৃন্ময়ীর বুঝতে অসুবিধা হলো না যে গতকাল রাতে বড় মামি কেন ওর হাতের কাজগুলো নিয়ে এসেছিল। মৃন্ময়ী লক্ষ্য করল সুমিত্রার এক বন্ধু হাতের কাজ দেখে খুব মুগ্ধ হয়ে জানতে চাইছে বড়দির থেকে কিছু, অথচ বড়দি কিছুই বলতে পারছে না এ ব্যাপারে। সুমিত্রা বড়দিকে বলল,
আমার এক বন্ধু হাতে তৈরি জিনিস বাইরে সাপ্লাই করে। ও তো খুঁজে বেড়ায় এইসব শিল্পীদের। মৃন্ময়ী অবাক চোখে শুনছিল ওদের কথা। তারপর ও আর থাকতে না পেরে সুমিত্রাকে বলল, এগুলো সব আমার তৈরি করা জিনিস সুমিত্রা, বড়দি কেমন করে বলতে পারবে? ও তো কখনো দেখেইনি এগুলো তৈরি করবার সময়। মৃন্ময়ীর কথা শুনে সুমিত্রার বাড়ির সবাই অবাক। ঘরের মধ্যে যেন কেউ বোমা ফাটালো। বড় মামি ক্রুদ্ধ দৃষ্টিতে মৃন্ময়ীর দিকে তাকিয়ে বলল, এখানে এত বকবক না করে দুপুরের খাবার ব্যবস্থা কর রান্নাঘরে গিয়ে। মৃন্ময়ী নিজেও বুঝতে পারেনি ও এভাবে সকলের সামনে বলতে পারবে যে এগুলো ওর নিজে বানিয়েছে। আসলে এই হাতের কাজটাই তো ওর একমাত্র সম্বল জীবনে। এই একটা কাজই তো ও নিজের জন্য করে। সেখানে বড় মামি যদি ওর হাতের কাজগুলোকে বড়দির হাতের কাজ বলে চালাতে চায়, তাতে ওর আপত্তি হবে বই কি। বড়দি তো স্কুলে চাকরি করে, ওর বিয়েও ঠিক হয়ে গেছে। একটা স্বাবলম্বী মেয়ের বিয়ের জন্য হাতের কাজ দেখাতেই হবে, এ ধারণা অমূলক ছাড়ার কিছুই না। তাও বড় মামি কেন যে হাতের কাজ নিয়ে ওদের দেখাতে চাইছে কে জানে। মৃন্ময়ীকে সুমিত্রার বন্ধু ওর সব কথা শুনতে চাইল। আর কি কি হাতের কাজ মৃন্ময়ী জানে সেগুলো যেন একটু এনে দেখায় ওকে। মৃন্ময়ী বড় মামির দিকে তাকিয়ে ভয়ে ভয়ে উপরে নিজের ঘরে গিয়ে ওর সেই সুটকেস খুলে সমস্ত হাতের কাজ একটা ব্যাগে ভরে নিচে নিয়ে এলো। বড়দির শ্বশুরবাড়ির সবাই অবাক ওর হাতের অসামান্য কাজ দেখে। ওর মূর্তি তৈরির অসামান্য প্রতিভা দেখে সুমিত্রার বন্ধু বিমান অবাক হয়ে ওর থেকে জানতে চাইল ও কোথায় শিখেছে এই কাজ। শুধুমাত্র দেখে দেখে এ ধরনের কাজ যদি কেউ করতে পারে, তার যে কি অসামান্য প্রতিভা সেটা বলার অপেক্ষা রাখে না। সেদিন ওর খাওয়া দাওয়া করে চলে গেছিল। বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল। ওরা চলে যাবার পর মৃন্ময়ীর মামার বাড়ির লোকজন মৃন্ময়ীকে অনেক কথা শুনিয়েছিল। কেন ও নিজের হাতের কাজ সবাইকে আগ বাড়িয়ে দেখাতে গেছে সেটা নিয়ে বড় মামি আর মেজ মামি ওকে যা নয় তাই ভাবে হেনস্থা করেছে। এর ঠিক 7 দিন পর সকালের দিকে মৃন্ময়ী তখন রান্নাঘরে কাজ করছে। কলিং বেলের আওয়াজে বড় মামি নিজেই দরজাটা খুলতে গেল। দরজা খুলেই সামনে সুমিত আর ওর বন্ধু বিমানকে দেখে বড় মামি অবাকই হয়ে গেল। ওদের ভেতরে বসতে বলে বড়দিকে ডাকতে গেল। বড়দিও দেখে অবাক ওদের। বড়দি তো সুমিতকে জিজ্ঞেসও করে ফেলল যে সে যে আজ এ বাড়িতে আসছে সকালে তা জানায়নি কেন। সুমিত বলল সে নিজেও নাকি জানতো না যে সে আসছে এ বাড়িতে আজ। বিমান হঠাৎই সকালে ফোন করে বলল তার নাকি কি জরুরি দরকার আছে মৃন্ময়ীর সঙ্গে কাজের ব্যাপারে। আর ঠিক সে কারণেই এত সকালে তাদের এখানে আসা। সুমিত রমিতাকে বলে সে যেন মৃন্ময়ীকে একবার ডেকে দেয় এখনই। রমিতা মৃন্ময়ীকে ডেকে আনলে বিমান মৃন্ময়ীকে বলে সে যেন তার হাতের কাজগুলো নিয়ে এখনই বিমান আর সুমিতের সঙ্গে যায়। বড় মামি সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বলে এখন মৃন্ময়ীর এ বাড়ি থেকে বেরোনো সম্ভব না। কিন্তু সুমিত সামনে আছে বলে রমিতা তার মাকে চুপ করিয়ে দিয়ে বলে একদিন তোমরা একটু করে নাও না মা, সবাই মিলে। ওরা মৃন্ময়ীকে নিতে এসেছে যখন কোনো দরকার নিশ্চয়ই আছে। রমিতার কথায় বড় মামি আর আপত্তি করতে পারল না মৃন্ময়ীর ওদের সঙ্গে যাওয়ার ব্যাপারে। মৃন্ময়ী তৈরি হয়ে ওর মাকে বলে বেরোলো ওদের সঙ্গে। সে তো নিজেও জানে না কোথায় নিয়ে যাচ্ছে এরা তাকে। তার এই হাতের কাজ নিয়ে
এরা কি করবে? বিমানবাবু আর সুমিতের সঙ্গে মৃন্ময়ীর একটা বড় বাড়ির সামনে গাড়ি থেকে নামল। ওরা মৃন্ময়ীকে বাড়িটির ভেতরে নিয়ে গেল। দোতলা একটা বড় হলঘরে মৃন্ময়ী দেখল কত মেয়ে হাতের বিভিন্ন ধরনের কাজকর্ম নিয়ে ব্যস্ত। কত হাতের কাজের জিনিস যে সেখানে রাখা আছে তা বলারই না। মৃন্ময়ী বড় বড় চোখ করে চারদিক দেখছিল। হাতের কাজেরও যে এত কদর তা মৃন্ময়ী জানা ছিল না। হলঘরটি পার করে ওরা একটা সুসজ্জিত অফিসে প্রবেশ করল। অফিসটাও কি সুন্দর, রুচিসম্মতভাবে সাজানো, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু হাতে তৈরি করা। চেয়ারে এক মাঝবয়সী সুদর্শনা ভদ্র মহিলা বসেছিলেন। বিমানবাবু মৃন্ময়ীকে দেখিয়ে সেই ভদ্র মহিলাকে বললেন, দিদি, তোমাকে এনার হাতের কাজের কথাই বলেছিলাম। সুমিতের হবু শ্বশুর বাড়িতে গিয়ে এনার সঙ্গে আমার আলাপ হয়, আর সেখানেই ওর হাতের অসামান্য কাজ দেখি। আর শুধুমাত্র এমব্রয়ডারির কাজ না, ইনি খুব সুন্দর মূর্তি, পুতুল এসবও তৈরি করতে পারেন। তোমাকে দেখাচ্ছি সব। আর এর নাম মৃন্ময়ী। ভদ্রমহিলা মৃন্ময়ীকে ইশারায় বসতে বললেন। তারপর ওর হাতের কাজ দেখাতে বললেন। মৃন্ময়ী নিজের হাতের তৈরি সব জিনিস দেখে ভদ্রমহিলা অভিভূত। বললেন, এত সুন্দর প্রতিভা নিয়ে তুমি এতদিন ঘরে বসেছিলে? বিমানবাবু হেসে বললেন, সেজন্যই তো তোমার কাছে নিয়ে এলাম দিদি। আমি জানতাম এই গুণের কদর তুমিই একমাত্র করতে পারবে। না, এরপর আর মৃন্ময়ীকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সে দুদিন পরই এই প্রতিষ্ঠানে যোগ দিয়েছিল ট্রেনার হিসেবে, একটা সম্মানীয় মাসিক অর্থমূল্যে। তার মামার বাড়িতে যে এটা নিয়ে খুবই অশান্তি হয়েছিল সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ বিনে পয়সার কাজের লোক যে তারা আর পাবে না। তারা কথাও জানিয়ে দিয়েছিল যে মৃন্ময়ী আর তার মা যেন অন্যত্র থাকার জায়গা দেখে নেয়। এ বাড়িতে আশ্রিতা চিরকাল কাজের লোক হয়ে থাকা মেয়েটি ব্যাগ দুলিয়ে অফিস যাবে, এ ব্যাপারটা তাদের মেনে নিতে অসুবিধে আছে। মৃন্ময়ী কয়েক মাস সময় চেয়েছিল মামিদের থেকে একটা আশ্রয়ের ব্যবস্থা করবার জন্য, যদিও এই কমাস তাকে এ নিয়ে যথেষ্ট কটূক্তিও শুনতে হয়েছে। সত্যি কি বিচিত্র আমাদের এই সমাজ! যে মেয়েটা ছোটবেলা থেকে বিনা স্বার্থে এই বাড়ির সেবা করে গেল, আজ তার একটু সফলতা এ বাড়ির লোক মেনে নিতে পারছে না। কোথাও যেন প্রচ্ছন্ন একটা হিংসার ভাব লুকিয়ে আছে তাদের এই মেনে না নিতে পারার মধ্যে। যদিও তাতে মৃন্ময়ীর সফলতা একটুও বাধাপ্রাপ্ত হবে না। হ্যাঁ, সাময়িক অসুবিধার সম্মুখীন হয়তো তাকে হতে হবে, কারণ অসুস্থ মাকে নিয়ে একটা নিশ্চিত আশ্রয়ের খোঁজ তো তাকে করতে হবে। এ ব্যাপারে তাকে সাহায্য করেছিল তার অফিসেরই বস বিমানবাবু দিদি আলপনা দেবী। মাঝবয়সী এই ভদ্রমহিলা এই কয়েক মাসেই মৃন্ময়ীকে নিজের বোনের মতো ভেবেছিল। আসলে আমাদের চারপাশে কিছু সম্পর্ক এমনও তৈরি হয় যা রক্তের সম্পর্ক না হয়েও জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। এটাও অনেকটা সেরকমই একটা সম্পর্ক। মৃন্ময়ী তার যোগ্যতা দিয়ে এই প্রতিষ্ঠানে নিজের একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছিল। মাকে নিয়ে এখন সে বিমানবাবুদের অফিসের থেকে দেওয়া একটা ফ্ল্যাটে থাকে। মায়ের সুবিধার জন্য একটা সর্বক্ষণের কাজের মেয়ে ঠিক করে দিয়েছে মৃন্ময়ী। মাকে ভালো ডাক্তারের তত্ত্বাবধানে রেখে অনেকটাই সুস্থ করতে পেরেছে সে। এখন মা অল্প অল্প করে হাঁটা চলা করে।
আর মাকে কষ্ট পেতে দেবে না সে কিছুতেই। সেই অল্প বয়স থেকে দেখেছে তার মাকে অন্যের জন্য প্রাণপাত করে খাটতে। কখনো নিজের জন্য কোনো সুখ দাবি করেনি তার মা। আজ তাই মৃন্ময়ী যখন সুযোগ পেয়েছে, তখন মাকে সে সমস্ত দিক থেকে ভরিয়ে রাখবে আনন্দে সুখে। রাতে মায়ের পাশে শুয়ে মৃন্ময়ী দেখে মায়ের মুখে এত বছর পর কি সুন্দর প্রশান্তির ছাপ। মায়ের মাথায় হাত বুলিয়ে দেয় সে সস্নেহে, ঠিক যেমন করে মা তার মাথায় হাত বুলিয়ে দিত ছোটবেলায়। মৃন্ময়ী খুব আস্তে তার ঘুমন্ত মাকে বলল, অনেক কষ্ট পেয়েছো তুমি, আর কখনো তোমায় কোনো কষ্ট পেতে দেব না মা। যত কষ্ট তুমি পেয়েছো তার দ্বিগুণ খুশি আমি তোমাকে ফিরিয়ে দেব মা। এটা তোমার মৃন্ময়ীর প্রতিজ্ঞা তোমার কাছে। কষ্টকে হারিয়ে দিয়ে খুশিকে জয় করে নেওয়ার মন্ত্রটা এবার তোমার মৃন্ময়ী শিখে গেছে। এবছর মৃন্ময়ীর উপর দায়িত্ব পড়েছে সংস্থানের জন্য দুর্গা প্রতিমা তাকেই নির্মাণ করতে হবে। তার অফিসের বস আলপনা দেবীর তার উপর অগাধ বিশ্বাস। মৃন্ময়ী নতুন উদ্যমে অনেক বছর পর আবার প্রতিমা নির্মাণের কাজে হাত লাগালো। আর দূর থেকে দাঁড়িয়ে আলপনা দেবী বিমানবাবুকে বললেন, মৃন্ময়ী দুর্গার হাত ধরেই তবে শুরু হোক এ যুগের মৃন্ময়ীর নতুন যাত্রা। কলমে সুচরিতা দাস, কণ্ঠে আমি লিয়ানা। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।